নিশির ডাক সম্বন্ধে তোমরা কি কেউ কিছু জানো? এই মরেছে। আজ যে একবারে গল্পের শুরুতেই ঘন গুলের ধোঁয়া। বিজুদার প্রশ্নের জবাবে সুদীপের জনান্তিক মন্তব্য অনেকেরই কান এড়াল না। বিজুদার কিন্তু রাগ নেই, বেশ হাসি হাসি মুখ করে বললেন, বাপু হে, এই ভরা বাদর সন্ধে ভুতুড়ে অলিক গল্প ছাড়া আর কোন গল্প জমবে? ঠিক কথা। সত্যি, মধ্য শ্রাবণের সপ্তাহান্তে আজ এই শনিবার সকাল থেকেই ঘন বাদল ছেয়ে আছে উত্তর ভারতের আকাশে। বিকেল গড়িয়ে সন্ধে নামল। বর্ষণ কমবার নাম নেই, বরঞ্চ বেড়েই চলেছে উত্তরোত্তর। আমাদের ফ্ল্যাটের প্রশস্ত ব্যালকনিতে ঠাঁই পড়েছে তাই আজ আমাদের এই সন্ধে। না, সামনের ওই শেডটির জন্য বৃষ্টির ছাঁট এখানে বেশি আসছে না, যদিও দূরের গাছপালা, রাস্তা ইত্যাদি দেখবার অসুবিধে নেই এই 5 তলার বারান্দা থেকে। নিতিন বলল, হ্যাঁ, আমার দাদিমার মুখে গল্প শুনেছিলাম বটে ছোটবেলায়। আমার মামার বাড়ি রাজপুতানার চুরু জেলায়। কমলনি দাই ছিল, সে জলে ডুবে রাত বিরেতে তারপর ডেকে ডেকে বেড়াতো, কার ঘরে খোকা হলো। তুই থাম নিতিন, দাদাকে বলতে দে নিশির ডাকের গল্পটা। আমাদের প্রফেসর শ্যামল কুমারেরও দেখছি আজকে বিজুদার আষাঢ়ে গল্প শোনবার বড্ড আগ্রহ, যদিও শ্যামল কুমার সম্বন্ধে পরে আরো আপনারা জানতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই প্রকার গল্প সারা ভারতে শোনা যায়। সুদীপ বলল, একবার তামিলনাড়ুর তিরুনেলভেল্লিতে গিয়েছিলাম, সেখানে আমার পুত্র অয়ন কুমার অস্থির হয়ে উঠল। বলো না জেঠু, নিশির ডাক কাকে বলে? নিশির ডাক কাকে বলে? শোনো বাছা, বিজুদার গল্প এ আমাদের ছোটবেলায় লক্ষ্মী পিসির কাছে শোনা গল্প। আমার বাবা পিসি বলতেন, তার দেখা দেখি আমরাও পিসি বলতাম। রান্না করতেন পিসি আমাদের বাড়িতে। তাদের আদত বাড়ি ছিল সুন্দরবনের কাছে সন্দেশখালিতে। তার বাবার ছিল বড্ড মাছ ধরবার শখ। রাত বিরেতে উঠে চলে যেতেন 3 মাইল দূরে ডাঙর বিলে। মস্ত মস্ত বোয়াল মাছ পড়ত সেখানে। সঙ্গী ছিলেন তার বন্ধু হাবু কাকা। মাঝরাতে জানলায় এসে টক টক করতেন, গজেন, ও গজেন, চল চল, তারা যে বড় বড় ঘাই মারছে। আর লক্ষ্মী পিসির বাবাও অমনি ধর্মর করে উঠে ছিপ হাতে হাঁটা দিতেন বন্ধুর সঙ্গে। তা যে রাত্রিরের গল্প করছি সেই রাত্রিরেও লক্ষ্মী পিসির বাবা ধর্মর করে উঠে ছিপ হাতে বেরোতে গেলেন। তার মা বললেন, হ্যাঁ, আজ এই তুমুল বৃষ্টির মধ্যেও বেরোবে? তুমি থামো বলে তার মাকে দাবড়ে দিয়ে ছাতা ছিপ হাতে গজেন দাদা বেরিয়ে পড়লেন। খানিকক্ষণ পরে বৃষ্টিটা একটু ধরে এলে ফের জানলায় ঠক ঠক। গজেন, গজেন, চল চল। ধর্মর করে উঠে বসে লক্ষ্মী পিসির মা বললেন, সে কি, একটু আগেই যে আপনি এসে ডাকলেন, আর সে মনীষী তো দিব্যি বেরিয়ে পড়ল ছিপ হাতে। হ্যাঁ, সে কি কাণ্ড! খোঁজ 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 পড়ে গেল। সব পাড়াপড়শি ছুটে এলো লণ্ঠন হাতে। গ্রামের মাতব্বর মুন্সি কাকা, তিনি বললেন, এ নির্ঘাত নিশি এসে ডেকে নিয়ে গেছে গজেনকে। অতৃপ্ত প্রেত নিশি এমন পরিচিত জনের কণ্ঠস্বর নকল করে মানুষকে বিভ্রান্ত করে ভুলিয়ে নিয়ে চলে যায়। তারপর তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু লক্ষ্মী পিসির বাবার আর কোনো হদিশ পাওয়া যায়নি। বিজুদা চুপ করে গেল। ব্যাস, হয়ে গেল, গল্প শেষ।
লিলি বলল, বিজুদার এই গল্প শেষের 1 মিনিটের মধ্যে। বিজুদা চুপ, আমরাও চুপ। দূরে কোথাও কড়কড় করে তুমুল বাজ পড়ল একটা, আর বৃষ্টিটাও আবার ঝেঁপে এলো। বিজুদা আনমনে দূরের গাছপালা দেখতে লাগলেন। আমরা বুঝতে পারলুম আসল গল্পটা এখনো শুরু হয়নি, হবে। এক ঢোক জল পান করে নিয়ে বিজুদা বলে চললেন, তাহলে শোন। উত্তর বিহারের পূর্ণিয়া, বুঝলি, সেকালে বাঙালিদের এক বর্ধিষ্ণু আবাস ছিল। সতীনাথ ভাদুড়ী, ফণীশ্বরনাথ রেণুজি, এরকম দিকপাল সাহিত্যিকরা পূর্ণিয়ার বাসিন্দা ছিলেন। এককালে আমি বহু গেছি পূর্ণিয়ায়। আমার জেঠিমার বাপের বাড়ি ছিল সেখানে। মস্ত বড় বাঙালিদের ক্লাব ছিল, দুর্গাপুজো হতো মহা ধুমধাম করে, তার সঙ্গে প্রত্যেক বছর থিয়েটার হবেই হবে। জেঠিমার ছোট ভাই তপেন মামা ছিল সেই থিয়েটারের হত্যাকর্তা। তা সেবার হবে বাদল সরকারের বাকি ইতিহাস। তো কনকের বাবার চরিত্রটা করবার কথা ছিল যার, তিনি হঠাৎ শয্যাগত। তপেন মামা আমায় ধরে বসলো, বিজু তোকে উতরে দিতে হবে ভাই, এ তো তোর করা প্লে। আমি বললুম, সে তো সেই কবে করেছি, পাঠ ভুলে গেছি সব, কিছু মনে টনে নেই। তপেন মামা বলল, সে তোকে কিছু বলতে হবে, ভাবতে হবে না। এই রনেনদা হলো আমাদের প্রমোটার, জানিস, দেখিস রনেনদা তোকে ঠিক সময় ঠিক ঠিক ধরিয়ে দেবে। অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল বুঝলি সে রাত্রে। দাড়িওয়ালা দশাশই বুড়ো রনেন ভট্টাচার্য প্রমোটার। উইংসের পাশ থেকে ধীর গম্ভীর স্বরে প্রম্পট করে চলেছেন। স্টেজে অভিনয় করতে করতে আমার মনে হচ্ছে ঠিক যেন আমার কানের কাছে ঠোঁট ঠেকিয়ে তিনি কথাগুলো বলছেন। প্রথমটা আমি কিন্তু ভড়কে গেছিলাম, পরে মানিয়ে নিয়ে অভিনয় শেষ করি। নাটক শেষ হতে চেপে ধরলুম রনেনদাকে। রনেনদা, কি করে অমন করে তুমি বলছিলে, আমাকে একটু বলো তো। কাষ্ঠ হেসে সেই বুড়ো বললে, হইছে হইছে, তোমার পালা তো উতরে গেছে গিয়া। পরের দিন তপন মামাকে বলতে সে বলল, বলবো বলবো তোকে বলবো এখন সবকিছু। দুদিন কাটতে না কাটতে আমার সেই মামার বাড়িতে বিশাল হুলুস্থুলু কাণ্ড পড়ে গেল। কি কাণ্ড না, দ্বারভাঙার মহারাজের এস্টেটের এক খুব গুরুত্বপূর্ণ দলিল জেঠিমার দাদাদের সিন্দুক থেকে চুরি হয়ে গেছে। জেঠিমার বাবা, কাকা, দাদা এনারা পূর্ণিয়ার খুব নামী উকিল ছিলেন। তাদের কাস্টডি থেকে এহেন চুরি তাদের পেশার পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বদনামের ভয়ে থানা পুলিশও করা যাচ্ছে না। বাড়িতে থমথমে আবহাওয়া। কোর্ট খুললেই কেসের ডেট পড়বে, বেইজ্জতের একসা হতে হবে। সকলেই খুব মনক্ষুণ্ণ। দুদিন পরেই আমার কলকাতায় ফিরে আসবার কথা। দুপুর বেলায় আমাকে তপন মামা হঠাৎ বলল, বিজু তুই গাছে চড়তে পারিস? আবার কি বেয়াড়া প্রশ্ন। আমি বললুম, তা হঠাৎ গাছে চড়ার প্রয়োজন হচ্ছে কেন? চড়তে পারলে তোর একটা অদ্ভুত অভিজ্ঞতা হতো। কথাটা বিরস বদনে বললেও তপেন মামার সুরে, কথার সুরে আমি খুব উৎসাহী বোধ করলুম। আর বিকেল বিকেল দুটো সাইকেল জোগাড় করে আমি আর তপেন মামা বেরিয়ে পড়লুম শহর থেকে খানিকটা দূরে এক জঙ্গুলে কালী মন্দিরের উদ্দেশ্যে। স্থান কাল পাত্র মামার নির্দেশ মতো। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল।
সময় উপযুক্ত ও আগত প্রায়। সেই ভাঙা মন্দিরের সামনে পৌঁছে ঝোলা থেকে লম্বা ফিতে বের করে কি সব মেপে টেপে মামা বলল, নে কুইক বিজু, সামনের ওই জারুল গাছটায় উঠে পড়তো, সময় হয়ে এসেছে। অভ্যেস নেই, বহু কষ্টে হাঁচর পাঁচর করে উঠে বসলুম সেই ঝাঁকড়া গাছটার মাঝ বরাবর। বললুম, মামা এসব কেন করাচ্ছ বলো তো? ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে মন্দিরের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন তপন মামা। সেদিকে তাকিয়ে দেখি শখানেক মিটার দূরে মন্দিরের দরজা দিয়ে দেখা যাচ্ছে ভিতরের কয়েকটি প্রদীপ জ্বলে উঠেছে, আর পিছন থেকে দেখা যাচ্ছে এক দাড়িওয়ালা আদুর্গা ধুতি পরা বৃদ্ধ পূজারী ঘণ্টা বাজিয়ে মায়ের আরতি করছে। তা বেশ, তা এটা দেখার জন্য আমাকে রাত্রির বেলায় এসে গাছে কেন চড়তে হলো সেটা আমি বুঝতে পারলাম না। তপন মামাকে সেটা জিজ্ঞাসা করতে যাচ্ছি, হঠাৎ এক গম্ভীর পুরুষ কণ্ঠে সঙ্গীত ভেসে আসতে লাগল। শ্যামা সঙ্গীত, খুব সুরেলা, খালি গলায় কেউ গাইছে। ঘাড় গুড়িয়ে গুড়িয়ে চারদিকে তাকিয়েও চতুর্থ কোনো মনীষিত নজরে এলো না, যদিও গানটা ভেসে আসছে অতি নিকট থেকে, প্রায় আমাদের কর্ণকুহরে প্রবেশ করছে যেন সরাসরি। কখনো তা যেন একটু দূরে চলে যাচ্ছে, পরক্ষণেই তা আবার কাছে চলে আসছে। অদ্ভুত মনোমুগ্ধকর সে সুর, শুনতে শুনতে ঘোর লেগে যাচ্ছে। কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে গো আলোরে মোর, শ্যামা মা কি আমার কালো। চেনা গান, শোনা গান। কতক্ষণ যে সেই সুরে আপ্লুত হয়েছিলাম বলতে পারি না। বিজুদা বললেন, মিনিট 10 তো হবেই। ঘোর ফিরে এলো যখন তখন ততক্ষণে সঙ্গীত থেমে গেছে, মন্দিরের ভিতরের আলো নিভে গেছে। তপেন মামা আমায় ঠেলা দিয়ে বলল, এবার নাম। কি ঘোরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরে এসেছিলাম মনে নেই। রাতে শুতে এসে তপেন মামাকে বললুম, কি হলো বলো মামা? বলবে বলেছিলে, কে গাইছিল ওই গানটা? সে কি কোনো অশরীরী? অশরীরী? তপেন মামা বলল, বুড়োটাকে তো চিনতে পেরেছিলিস নাকি? না, পিছন থেকে ভালো ঠাউর হয়নি, আমি বললাম। আরে বাবা, আমাদের বুড়ো প্রমটার ওই রনেন ভট্টাচার্যকে তো চিনতে পারলি না? ও আচ্ছা, ওই প্রমটার রনেন বাবুই গাইছিলেন। অতদূর মন্দিরের ভিতর থেকে গাইছেন, কিন্তু যেন মনে হচ্ছিল আমার কানের গোড়ায় বসে গাইছেন। সেই নাটকে অভিনয় করার সময় আমার ঠিক একই রকম অনুভূত হয়েছিল। আচ্ছা তবেন মামা, উনি কি তান্ত্রিক? শোন, মন্ত্রতন্ত্র অনেক জানো ওই বুড়ো। তার মধ্যে এক সহজ নমুনা আমরা যেটা দেখেছি বারবার, সেটা তো তুইও দেখলি। সেটা হলো বুড়োর ওই দূরে স্বরক্ষেপণ করবার ক্ষমতা। পরশুদিন স্টেজেও দেখেছিস। বুড়ো রনেনদা যেদিন অমন অসাধারণ গান করে, সেই দিন মন্দিরের সামনের ওই গাছের ওপর ঠিক ওই জায়গায় বসলে তবেই শোনা যায়। আমি অবাক হলাম। বলো কি তপেন মামা, এরকম আবার হয় নাকি? হয় যে সেটা তো নিজ কর্ণেই শুনে এলে বাপু। বিজুদা এবার একটু ব্রেক নিলেন একটা, আমরা চুপ করে আসি। গল্পের আসরে অনু তাকে মামাকে তপন বিজুদাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বিজুদা, তাহলে ওই সঙ্গীতটাই কি নিশির ডাক ছিল?
কিন্তু সে তো ডাকেনি কারুকে, খালি তো গেয়েই গেছে। এসব প্রশ্ন এড়িয়ে বিজুদা বলে চলেন, পরের দিন সকালে ফের হইচই হইচই। কি ব্যাপার? সেই দলিল, হারিয়ে যাওয়া দলিল খুঁজে পাওয়া গেছে, চোর ধরা পড়েছে। সে কি? কে সে চোর? দাদুর খাস চাকর মঙ্গিরাম, যে কিনা গত 50 বছর ধরে এ বাড়িতে কাজ করছে এবং সব সন্দেহের ঊর্ধ্বে, সেই কিনা দাদুর আফিমের নেশার সুযোগ নিয়ে তার পা টিপতে টিপতে কষি থেকে চাবি খুলে নিয়ে, আচ্ছা আশ্চর্য, এই দলিলের গুরুত্ব ওই মঙ্গিরাম চাকর বোঝে? কেন সে চুরি করতে গেল? এ তো সোনা দানা টাকা পয়সা নয়। মঙ্গিরাম বেচারি হাতে পায়ে ধরে কেঁদে কেটে এমন শুরু করলো যে ঘটনাটা আর 5 কান না করতে দিয়ে তাকেই কিছু রাহা খরচ দিয়ে তার দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হল। বারবার তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন ওই দলিল তুই নিতে গেলি? আর সে হাত জোর করে বারবার বলেছে, প্রভুর বাণী সে শুনেছে, আকাশবাণী। প্রভু তাকে আদেশ দিয়েছেন ওই দলিল নিয়ে নেবার। প্রভু তোকে চুরি করবার আদেশ দিয়েছে? কিন্তু এ প্রশ্নের কোনো জবাব মঙ্গিরাম দিতে পারেনি। মঙ্গিরামের পুঁটলির ভেতর থেকে সেই দলিলটা ফিরে পেয়ে বাড়ির সকলের স্বস্তির নিঃশ্বাস এলো বটে, কিন্তু রহস্যটা রহস্যই থেকে গেল। ওই যে আকাশবাণী শোনার রহস্য, সেইটা। এদিকে আমাদের এই গল্পের আসরে আজকে ছেলেপুলের দল একটু উসখুস করছে। বিজুদার গল্পটা যেন আজকে ঠিক জমছে না। আজকে এই ভরা বাদলের সন্ধ্যায় ভৌতিক গল্প, একটু মোক্ষম আবহাওয়া। আমাদের আসরে ছিল সীমা বললো, अरे बोलिए ना दादा, वो निसी का डाक क्या होता है, आप कभी सुने? উদাস হয়ে বিজুদা বললেন, সত্যিই তো, কি বা বলবি, নিশির ডাক বলে কিছু হয়? আমি কি কখনো নিশির ডাক শুনেছি? পৃথিবীতে তো কত কত শব্দ শোনা যায়, তার কি প্রত্যেকটার ব্যাখ্যা হয়? লর্ড কার্জন, দাম্ভিক মানুষ ছিলেন লর্ড কার্জন, 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন, মনে আছে তো? সেই লর্ড কার্জন ভারতে আসবার আগে মিশর বেড়াতে গিয়েছিলেন। নীল নদের পশ্চিম পারে ফারাও তৃতীয় আমেনহোটেপের 60 ফুট উঁচু দুটো স্ট্যাচু আছে, প্রায় 3000 বছরের পুরনো। অসাধারণ তার স্থাপত্য। সেইটা দেখে লর্ড কার্জন পাকিয়ারা হয়ে যান, মুখের কথা চলে যায়। গ্রিক পুরাণে আছে, উষার দেবী এয়সের পুত্র মেমনন ট্রয়ের যুদ্ধে নিহত হন গ্রিক বীর একিলিসের হাতে। তাঁর আত্মা এসে আশ্রয় নেয় উত্তরের ওই স্ট্যাচুটাতে, এবং প্রতিদিন সকালে রাজা মেমনন কেঁদে কেঁদে ডাকেন তার মা উষা দেবীকে, ভোরের দেবী। সে স্বর যে শুনতে পায় তার ভাগ্য ফিরে যায়। আর সেটা শোনবার আগ্রহে সেকালকার রোমান সম্রাট যেমন ছুটে গিয়েছিলেন নীল নদের পারে, তেমনি আমাদের কার্জন সাহেবও ছুটে গিয়েছিলেন। এই ডাকের কি ব্যাখ্যা? আচ্ছা, এর সঙ্গে নিশির ডাকের কি সম্পর্ক দাদা? আমি বিজুদাকে শুধালাম। সত্যি তো, কি বা সম্পর্ক? বিজুদাও মেনে নিলেন। আচ্ছা তাহলে বলি শোন। বিজুদা বললেন, এবার আমার মামার বাড়ির সূত্রে এক বন্ধু ছিল উমানাথ সর্বাধিকারী। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নাম শুনেছ?
ভারতবর্ষের ফুটবলের আদিপুরুষ, সেই বংশের ছেলে আমার ব্যাচমেট ছিল, ক্লাসমেট ছিল, উমা। স্কটিশে ফিজিক্স পড়তো, যার কাছ থেকে ওই কার্জনের টেলস অফ ট্রাভেল বইটা নিয়ে আমি এইমাত্র যেটা বললাম সেই মূর্তির স্বরের গল্পটা শুনেছিলাম। তো উমারা মস্ত বড় লোকের ঘরের ছেলে, বাড়িতে তার পেল্লায় লাইব্রেরি। ওরা থাকতো সিঁথির দিকে, বিটি রোড পেরিয়ে। উমা ফিজিক্সের ছাত্র, তার বিশেষ উৎসাহের বিষয় ছিল সাউন্ড, শব্দ। সেকালে দামি দামি স্পিকার আর সাউন্ড সিস্টেম নিয়ে বাড়িতে এসে কত রকম পরীক্ষা নিরীক্ষা করত। তা উমা একদিন আমায় এসে বলল, বিজু, তুই ভেন্ট্রিলোকুইজমের নাম জানিস? ভেন্ট্রিলোকুইজম নাম শুনেছিস? তো আমি বললাম, শুনিনি। আবার সেই তো সেই কোলে পুতুল বসিয়ে কথা বলা তো? হ্যাঁ, গত মাসে আমাদের পাড়ার বিচিত্রানুষ্ঠানে এক মাঝবয়সী ভদ্রলোক এই খেলাটা দেখিয়ে খুব হাততালি কুড়ন। শোয়ের পর আমি গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ করলাম। গুণী মানুষ, কিন্তু হতদরিদ্র, খেতে পান না প্রায়। মুর্শিদাবাদের লোক, এখানে এসে বেলগাছিয়ার কোনো বস্তি অঞ্চলে থাকেন ঘর ভাড়া করে। তা আমি বাবাকে বলে আমাদের বাড়ির নিচের তলায় অনেকগুলো ঘর খালি পড়ে আছে, তার একটাতে ওনার থাকার ব্যবস্থা করে দিলাম। সারাদিন উনি কি সব মোটা মোটা ইংরেজি বই পড়েন, তার মধ্যে রেজিনাল্ড ফেসেন্ডেনের একটা বই দেখে আমি সেদিন চমকে উঠেছিলাম। অ্যাম্প্লিটিউড মডিউলেশন নিয়ে ওনার বিশেষ উৎসাহ আছে। বললেন, খুব ইন্টারেস্টিং ব্যক্তিত্ব, ভাব। বস্তিতে থাকে, ভেন্ট্রিলোকুইজম করে চালায়, এদিকে রেজিনাল্ড ফেসেন্ডেনের বই পড়ে। আমারও শুনে খুব উৎসাহ লাগলো। তখন আমার গরমের ছুটি চলছে। পরের দিনই শিয়ালদা থেকে 11 নম্বর দোতলা বাসে চড়ে আমি পৌঁছে গেলুম বিটি রোডের ঘোষপাড়া। সেদিনও এমন প্রবল বৃষ্টি হচ্ছে। দেখি উমাদের বাড়ির একতলার ঘরে কুপি জ্বালিয়ে ভদ্রলোক খুটখাট করে কিসব যন্ত্রপাতি, তার ফার সব নাড়াচাড়া করছেন। উমা আলাপ করিয়ে দিল, আমার বন্ধু বিজন বি কলেজে পড়ে। ভদ্রলোক বিশেষ পাত্তা টাত্তা দিলেন না, ঘোলাটে চোখে একবার আমার দিকে তাকিয়ে ফের নিজের কাজে মন দিলেন। বোঝা গেল বেশ মুডি লোক। আমরা দরজার বাইরে দাঁড়িয়ে আছি। মিনিট 5-7 পরে তিনি উঠে এসে শুধলেন আমাদের, কোনো শোয়ের জন্য বুকিং করতে এসেছো? আমি কিন্তু 50টা টাকা নিই। না না সিঙ্গি মশাই, কোনো শোটও নয়। বিজন মেটালার্জির ছাত্র, তাই অ্যালয় ওয়্যার নিয়ে ওর। এইবার ভদ্রলোকের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। ধীরে সুস্থে উঠে নিজের ঘরের বইয়ের গাদার মধ্যে থেকে একটা বহু পুরনো আমেরিকান ফিজিক্যাল রিভিউ জার্নালের কপি খুলে আমার হাতে তুলে দিলেন। দেখি প্রফেসর ডোলসেকের লেখা একটা আর্টিকেল সুপার কন্ডাক্টিভিটি নিয়ে। আমার অত জ্ঞান নেই। বললুম, আমি আপনার সঙ্গে এমনি আলাপ করতে এসেছি। ক্রমে ওপরের খোলস ছাড়িয়ে ভদ্রলোকের সঙ্গে আমাদের দিব্যি আলাপ জমে উঠল। ভদ্রলোকের বছর 50 বয়স হবে, দাড়ি গোঁফ কামানো, একহারা চেহারা, সাদা ধুতিটাকে লুঙ্গির মতো করে পরা, গায়ে হাফ হাতা সাদা গেঞ্জি। বিকেলের দিকে তখন বৃষ্টিটা থেমে যেতে ছাদে কুর্সি পেতে বসলুম আমরা তিনজনে গিয়ে। নিজের সম্বন্ধে উনি কিছুই বলতে চান না, যদিও সাউন্ডের বিষয়ে কথা উঠলে উনি আর থামতে চান না। বললেন, জানো তো ল্যাটিন ভাষায় ভেন্টর মানে হচ্ছে পেট, উদর, আর লোকুই মানে হচ্ছে বাচন, কথা বলা। এই দুই মিলে যেন পেটের মধ্যে থেকে কথা বেরিয়ে আসছে, তাই এর নাম হলো ভেন্ট্রিলোকুইজম। যার যত ভালো অভ্যেস
বেশি ক্ষমতা, সে তত দূরে স্বরক্ষেপণ করতে পারে, জানো? মানে আমি বললাম, মানে কোলে বসানো আপনার এই পুতুলটা নয়, সেটি মঞ্চের ওই কোণে থাকলেও করতে পারবেন? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, এটা তো জানতাম না, নতুন খবর। হঠাৎ ছাদের পাঁচিলের বিপরীত কোণ থেকে এক দাঁড় কাকের তারস্বর ক্যা ক্যা শব্দ শুনে চমকে ফিরে তাকাই। কাক বাবাজি ততক্ষণে উড়ে হাওয়া। পর মুহূর্তে অপর কোণে ঠিক তেমনই কর্কশ রব। ঘুরে তাকাতে এবারও কাকটাকে দেখতে পেলাম না। কিরকম সন্দেহ হলো। আচ্ছা, এত তাড়াতাড়ি কাকটা উড়ে পালালো কি করে? এবার আমরা সেই রাঘব সিংহির মুখের দিকে তাকিয়ে দেখি যে উনি মিচকি মুচকি হাসছেন। আমি আর উমা হতবাক হয়ে পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলাম। হো হো করে হেসে উঠলেন সেই আশ্চর্য মানুষটি। তোমাদের এই পাঁচিলটা সলিড ইটের বলে এটা করা গেল, বুঝলে? ফাঁক ফাঁক লোহার রেলিং হলে করা যেত না। আমরা আশ্চর্য, আমাদের মুখে কোনো কথা নেই। এই ভেন্ট্রিলোকুইজম। দেখো, উনি বললেন, আরো বললেন যে দেখো, এটা কিন্তু কোনো অ্যাঙ্গেলেই হবে, অ্যাঙ্গেল, কোনায়, নইলে শব্দ ফিরে আসবে না। আমরা অবাক। বিজুদার গলা শুকিয়ে এসেছে। বললেন, কি বোন সুমি, দাদাকে এক কাপ চা খাওয়াবে না? তা আমার গিন্নিকে বলতে হয় না, থার্মোফ্লাক্সে বিজুদার জন্য অর্গানিক টি করাই থাকে, খালি ঢেলে দেবার ওয়াস্তা। আমরাও অল্প স্বল্প ভাগ পেলুম। বৃষ্টি ধরে এসেছিল, এখন আবার পুনরায় ঝামড়ে এলো। চা পান শেষ করে রুমালে মুখ মুছে বিজুদা বলে চললেন, এরপর আমাদের তিনজনের, মানে আমার, উমার আর এই ভেন্ট্রিলোকুইস্ট রাঘব সিংহি, এদের তিনজনের মধ্যে বন্ধুত্ব জমে উঠতে দেরি হল না। উমানাথ আর আমি কলেজ লাইব্রেরি থেকে দামি দামি বই এনে রাঘব সিংহি মশাইকে পড়তে দিই। অনন্ত পাঠক ক্ষুধা ওর। উপযুক্ত রসদ পেয়ে গনগনে জ্বলে উঠল তা। 1970 দশকের মাঝামাঝি, তখন এরিকসন কোম্পানির ব্লুটুথ ডিভাইস কোথায় হে? আসতে আরো 10 বছর বাকি আছে। 10 বছর কি, 20 বছর বাকি আছে। এদিকে সিংহি মশাইয়ের দৌলতে আমরা 20 হাত দূরে দাঁড়িয়েও ওর কণ্ঠে গীতা পাঠ শুনছি। আমার মনে পড়ে গেল সেই পূর্ণিয়ার নাটকে প্রম্পটার রনেন্দার কথা। ওনাকে একদিন জিজ্ঞেস করলাম সে ব্যাপারে। তা সিংহি মশাই বললেন, দেখো, সুদূরের স্বরক্ষেপণ খুব কঠিন, কিন্তু খুব নতুন কিছু বিষয় নয়। ভারতে প্রাচীনকাল থেকেই এর চর্চা হয়ে আসছে। প্রাচীন গ্রিসের অ্যাপোলো মন্দিরে পাইথিয়া বলে একদল পুরোহিত ছিলেন। তারা এইভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলছেন বলে ভক্তদের বিশ্বাস আদায় করত। তখন বুঝলে বিজনবাবু, আমাদের বর্তমান লক্ষ্য হচ্ছে এই আমার এই উমা ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে এমন এক সাউন্ড ডিভাইস গড়ে তুলব যা ঠিক স্পটলাইটের মতো ঠিক এক জায়গাতেই গিয়ে পড়বে, তার আগে বা পরে কেউ শুনতে পাবে না। চাপ বাবা, অবাক হয়ে গেলাম। এরকম আবার হয় নাকি? আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে, কোনো উত্তর পাইনি। ডিরেকশনাল সাউন্ড ওয়েভ মেশিন নামটা তখনই শুনেছিলাম। যাকে এরপর থেকে আমার কলেজের পড়ার চাপ বাড়তে লাগলো। উমার সঙ্গে যোগাযোগ আস্তে আস্তে কমে এলো। ফাইনাল ইয়ার আমার সামনে এসে গেছে। তখনকালে তো বাবা আমাদের হাতে হাতে এরম স্মার্টফোন আর হোয়াটসঅ্যাপ ছিল না যে ঘড়ি ঘড়ি খবর নেওয়া যাবে। মাঝে মাঝে নীল রঙের অন্তর্দেশী পত্রাচার হতো, চিঠি লেখা। তাতে খবর পাই যে উমা আর রাঘব সিংহি মিলে ডিরেকশনাল সাউন্ড ওয়েভ নিয়ে তুমুল কাজ করে চলেছে।
এইবার আমাদের গল্পের আসরে বাচ্চারা রূপা, গুগ্গুল, অয়ন এরা একটু উসখুস করতে লাগলো, কারণ আজকের গল্পটা একটু বেশি টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে। সেটা বুঝে নিয়েই বিজুদা সামলে নিলেন, বললেন, শোনো আমার ছোট্ট বন্ধুরা, সাধারণ এক মানুষ কানে 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। তার বেশি কম্পাঙ্কের শব্দ আল্ট্রাসাউন্ড, আর কম হলে ইনফ্রাসাউন্ড। মানুষের কানে তা ধরা পড়ে না। বাদুড় বা দক্ষিণ মেরুর মিংকে, তিমি তারা এই শব্দ শুনতে পায়। আল্ট্রাসাউন্ড মানুষের কানে ধরা না পড়লেও মেডিকেল সায়েন্সে এর ব্যাপক ব্যবহার আছে। আর শব্দের একটা ধর্ম হলো কোনো উৎস থেকে জন্ম নিয়ে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে পড়ে সমুদ্রের ঢেউয়ের মতো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে গিয়ে কানে পৌঁছয়। তাই দুম করে একটা বোম ফাটলে তার শব্দ তরঙ্গ 10 দিকে ছড়িয়ে পড়ে সকলের কানেই পৌঁছবে, যতদূর পর্যন্ত সে তরঙ্গের রেশ একেবারে মিলিয়ে না যায়। এখন ডিরেকশনাল সাউন্ড এমন একটা প্রচেষ্টা যাতে স্পটলাইটের মতো শব্দ গিয়ে পৌঁছবে ঠিক তারই কানে, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ভাবো, বলেন কি দাদা, এমন যন্ত্র হয় নাকি? জানি না তো, সুদীপ বলল আমাদের গল্পের আসে। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা স্তরে তো রয়েইছে, আমি বললাম। মানে জেঠু, সেই পূর্ণিয়ার থিয়েটারের সেই প্রম্পটার। আমার ছেলে বলল, এই দেখ তোর ছেলে ঠিক বুঝতে পেরেছে। বিজুদা বলে উঠলেন, আমারও তাই মনে হয়। তবে পূর্ণিয়ার ঘটনাটা যন্ত্রের সাহায্যে করা হয়নি, মনুষ্য কণ্ঠ দিয়ে করা হয়েছিল, অভ্যেসের দ্বারা। ডিরেকশনাল সাউন্ডে এই জিনিসটাই করতে চাওয়া হয় মাস স্কেলে, যন্ত্রের সাহায্যে। আর আবার বিজুদা বললেন, সেই পূর্ণিয়ার ঘটনা নিয়ে আমার মনে একটা ধন্দ অনেককাল ছিল। ওই প্রম্পটার রনেন্দা সেই কি মঙ্গিরামকে দিয়ে দলিলটা চুরি করিয়েছিল। কারণ বুড়োকে দেখে কিন্তু আমার ক্রিমিনাল মানসিকতার লোক বলে মনে হয়নি। পরে তপন মামাকে এই প্রশ্নটা করাতে তপন মামা বলেছিল, দেখ রণদা বাবু অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তার 2 চেলা আছে, তারা গেঁজেল মানুষ, পয়সা তাদের চাই, তারাই পয়সা খেয়ে এই বিদ্যের অপব্যবহার করেছিল বলেই আমাদের মনে হয়। সেটা জানতে পেরে অবশ্য রণদাবাবু ওই চেলা 2জনকে দূর করে দেয়। যাকে বিজুদা বলতে থাকলেন যে এর পরের ঘটনাবলী কিন্তু বড় অদ্ভুত। বিএসসি পাশ করে উমানাথ এরপর চলে গেল বম্বে TIFR এ MSc করতে। আমার তখন ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং, পড়াশোনার চাপ খুব বেশি। হঠাৎ একদিন একটা চিঠি পেলুম উমানাথের কাছ থেকে। ওর বাবার খুব অসুখ। লিখেছে যে, বিজু, পারলে একবার বাবা মায়ের সঙ্গে দেখা করে আসিস, বাবা বিছানায় শুয়ে আছেন। আমার পরীক্ষা শেষ হয়ে যেতে যেতে এ মাসের শেষ হয়ে যাবে, এরপর তো আর দেরি করা চলে না। পরের দিনই আমি উমানাথদের স্মৃতির সেই বাড়িতে গিয়ে হাজির হলুম। কাকিমা কেঁদে আকুল, দেখ তো বাবা বিজন, কি হাল হয়েছে এর। দেখি দুপুরবেলা চাদর মুড়ি দিয়ে চুপটি করে পড়ে আছে নরহরিষট বাধিকারী মশাই। পিটপিট করে তাকাচ্ছেন ইতিউতি, চোখ দুটি করম চার মতো লাল। উমার ভাইয়ের কাছে জানা গেল ওর মধ্যে নাকি উন্মাদের লক্ষণ দেখা দিয়েছে। চিকিৎসাও সেই লাইনেই হচ্ছে। রাত বিরেতে নিশির ডাক শুনে উনি ঘর ছেড়ে বেরিয়ে যান। সেজন্য এখন গেটে প্রহরা রাখা হয়েছে, হাই ডোজ ওষুধ চলছে ঘুম পাড়ানোর জন্য। আমার হঠাৎ কেমন মনে হলো, আমি উমার ভাইকে জিজ্ঞেস করলুম, আচ্ছা তোমাদের এই নিচের তলায় যে থাকতেন রাঘব সিংজি মশাই, সেই যে বিজ্ঞানী নাকি ছিলেন, তিনি কোথায় গেলেন? তো উমার ভাই বলল,
আর বলবেন না, তিনি তো দাদা বম্বে যাওয়ার পর থেকেই এক রাত্রিরে কোথাও যেন উধাও, দুদিন কোনো খবর নেই। তৃতীয় দিন যখন ফিরে এলেন, মা তাকে খুব বকাবকি করলেন যে মশাই, আপনি আমাদের সঙ্গে একই বাড়িতে একই সঙ্গে থাকেন, আর কোথায় চলে গেলেন আমাদের বলে যাবেন না, আমরা ভয়ে মরি যে কোনো বিপদ আপদ হলো কিনা। তার দুদিন পরে তিনি নেত্রঝিকে বলে দিও চললুম বলে নিজের ডেও ডাকনা বই পুতুল সব নিয়ে হাওয়া হয়ে গেল। আজ তো পাগল একটা। আমার মনটা কিন্তু কু গাইছে। আমি বলি, শোনো ভাই বাবুল, আমার মন বলছে কাকা বাবুর কোনো রোগ হয়নি, উন্মাদ নয়, রহস্যটা অন্যত্র। কি সে রহস্য? সেটা জানতে আমায় আজ রাতে কাকাবাবুর পাশে থাকতে হবে, যখন নাকি সেই নিশির ডাক আসে, যখন সেই নিশির ডাক শোনা যায়। আমি আজ রাত্রিরে তোমাদের এই বাড়িতে থাকব। আমাদের বউবাজারের বাড়ির পাশের ওষুধের দোকানে ফোন করে বলে দিলুম মাকে, জানিয়ে দিও যে আজ রাত্রিরে আমি বাড়ি ফিরব না, সিঁথিতে বন্ধুর বাড়িতে থাকব। উমানাথের বাড়ির লোকজন খুব উৎকণ্ঠিত, কি হয়েছে যে বড়বাবুর বন্ধু রাত্রিরে এখানে থেকে গেল, কিভাবে সে কর্তার রোগ সারাবে। সবাইকে বলে দিলাম, আপনারা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ুন রাতে, কেবল ছোট ভাই বাবুল আমার সঙ্গে থাকবে দোতলার এই ঘরে কাকাবাবুর পাশে। বাবুলকে বললুম, একতলার সদর গেটের চাবিটা তোমার কাছে রেখো, দরকার হতে পারে। অনুমান বা আশঙ্কা একটা আমি কিছু করেছিলুম বটে। ওর মাথার কাছে যে মস্ত জানলাটা খোলা রয়েছে, সেটা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম দূরে আর একটা বাড়ি দেখা যাচ্ছে। গরমকাল, জানলা খোলা, অসুবিধে নেই, হাওয়া দিচ্ছে। বাবুলের উৎকণ্ঠার শেষ নেই। সে বারবার জিজ্ঞেস করছে, বিজুদা তুমি কি ভাবছো বলো তো? আমি বললাম, দেখি না অনুমানটা আমার ফলে কিনা। তুমি মাদুরটা পাতো, আমরা মেঝে মাদুর পেতে দুজনে শুয়ে পড়ি, যেখানে রোজ সকালে অনাথ চাকর শোয়। তবে ঘুমিয়ে পড়া চলবে না। আর আমরা যে আজ রাতে এখন এখানে আছি, সেটা যেন বাইরে থেকে কেউ দেখতে না পায়। তথাস্তু। বুঝলে, আমার অনুমান মিথ্যে হয়নি। রাত তখন হয়তো 2টো বাজে, চোখে একটু ঘোর ঘোর লেগে গিয়েছিল। বাবুল তো বেশ ঘুমিয়েই পড়েছে। কাকাবাবুও কড়া ঔষধের প্রভাবে গভীর নিদ্রামগ্ন। হঠাৎ শুনি আমার কানের কাছে কে যেন ডাকছে, নরহরি, নরহরি, নরু। নরহরিবাবু খাটের উপর গভীর নিদ্রামগ্ন। আমি একবার চমকে উঠে বসতে গিয়েও আটকে গেলুম, মরার মতো পড়ে আছি। সেই ভয়েস সমানে বলে চলছে, নরু ওঠ, আমি তোর মেজজ্যাঠা বলছি, চাবিটা নে, সিন্দুকটা খোল। আমি আপাদমস্তক বিছানার চাদরটা মুড়ি দিয়ে জানলার কাছে এসে দাঁড়ালুম। দূরে রাস্তার অপর দিকে আরেকটা 3তলা বাড়ি দেখা যাচ্ছে। অন্ধকার, কোথাও কোনো লোকজনের দেখা নেই। এই তো, এবার চাবিটা খোল, গেঁজেটা বের কর। আমার কানের কাছে সেই শব্দ নিশির ডাকের মতো ভেসে আসছে। আমি জানলা থেকে সরে এলুম। বাবুলকে ডাকতেই ধর্মর করে উঠে বসল সে। কি হয়েছে বিজুদা? চুপ চুপ, কোনো কথা নয়। বাবুল, তুমি একতলায় নেমে সদর দরজা খুলে চট করে উল্টো দিকের ওই বাড়িটার গেটে গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবুল বেরিয়ে গেল। আমি ফের জানলার কাছে এসে দাঁড়াতে শুনতে পেলুম সেই নিশির ডাক। নিয়েছিস বাবা নুরু, নে, এবার এই উল্টো দিকের বাড়ির তেতলায় উঠে আয়, দরজা খোলাই আছে। আমার কানের কাছে সেই নিশির ডাক শোনা যাচ্ছে। উল্টো দিকে সেই মেষবাড়ির ভাঙা চোরা সিঁড়ি বেয়ে বাবুল ও আমি 3তলার চিলে কোঠায় উঠে গেছি।
সামান্য ঠেলা দিতেই ক্যাঁচ করে কাঠের দরজাটা খুলে গেল। ছোট একটা কুপি জ্বলছে ঘরটাতে। নানা হাবি জাবি যন্ত্রপাতি, ডিশ অ্যান্টেনার মতো দেখতে কিছু দেখা যাচ্ছে, ট্রানজিস্টার রেডিওর মতো দেখতে বড় বড় দুটো যন্ত্র, অনেক তার ফার, সকেট। দরজার কাছে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আমি। নিচে সিঁড়ির মাঝধাপে বাবুল। আয় আয় নরু, এসেছিস, এনেছিস, দে। এই কথাটা কিন্তু নিশির ডাক নয়, ঘরের ভেতর থেকে আমাকে বলছে। কিন্তু এই কণ্ঠস্বর আমার বড় চেনা। ফট করে পকেট থেকে টর্চখানা জেলে আমি লোকটার মুখের উপর ফেলে বললাম, রাঘব সিংজি, এত বেইমান তুমি? কে কে তুমি? ভ্যাবাচাকা গিয়ে খেয়ে গেছে তখন সে বৃদ্ধ। বাবুল এই ফাঁকে ঘরে ঢুকে এসে বাল্বের সুইচটি অন করে দিয়েছে। এক মাথা পাকা চুল, জট পাকানো, পাকা দাড়ি গোঁফে ভরা মুখ, চট করে চেনাই যায় না সেই ভেন্ট্রিলোকুইস্টকে। আদুর গা, প্রায় উলঙ্গ। এক বৈজ্ঞানিক প্রতিভার কি পরিণতি, কি করুণ পরিণতি। ততক্ষণে ভাইয়ের চেঁচামেচিতে পাড়ার লোকজন জড়ো হতে শুরু করেছে, হইচই। কোত্থেকে পুলিশও এসে হাজির হলো। রাঘব সিংজি মশাই কিন্তু তখনই এক বদ্ধ উন্মাদের মতো আচরণ করে চলেছেন। আমার ডিরেকশনাল সাউন্ড ওয়েভ মেশিনের জন্য ফান্ড চাই, নইলে পৃথিবীতে এক মহান আবিষ্কার হবে না, পৃথিবী বঞ্চিত হবে। তার এক কথা। এবার গল্পের শেষে শ্যামল বাবু, আমাদের অধ্যাপক শ্যামল কুমার বললেন, তাহলে তো দাদা আপনার ওই নিশির ডাক ফাঁক সব ছেঁদো কথা। এর পেছনে নিশির ডাক বলে কিছু নেই, রীতিমতো বিজ্ঞান আছে, সাউন্ড প্রজেকশন আর ডিরেকশনাল সাউন্ড ওয়েভ মেশিন। বটেই তো, বটেই তো। সুদীপ বলল, ওসব নিশির ডাক করা ওসব ফালতু কথা, নিষিদ্ধ ডাক বলে কিছু হয় না। তা সুমি বলল, নিশির ডাক অবিজ্ঞান, পুরো উল্টো, নিশির ডাক নয়, কড্ডাসিনী, নিশির ডাকের উল্টো কড্ডাসিনী। গল্প শেষ।